কোটা পদ্ধতি বাতিলের ব্যাপারে তদানীন্তন প্রধানমন্ত্রী আসামি শেখ হাসিনা যে চাতুর্যপূর্ণ অবস্থান নিয়েছিলেন সেই ব্যাপারে তিনি বলেছেন। আজকে নাহিদ ইসলাম সাহেবের সাক্ষ্য জবানবন্দি প্রদানের যে অংশটুকু সেটা শেষ হয়েছে। আপনারা সবাই শুনেছেন যে তিনি একজন সমন্বয়ক হিসাবে এবং জুলাই আগস্টের যে ছাত্র গণ অভ্যুত্থান ছিল সেটার একদম শীর্ষ পর্যায়ের নেতৃত্বের জায়গা থেকে তিনি কিভাবে দেখেছেন এই আন্দোলনটা কিভাবে শুরু হয়েছিল, বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন প্রথমে কিভাবে শুরু হয়েছিল, কিভাবে সরকার সেটাকে দমন পীড়নের মাধ্যমে যখন দমনের চেষ্টা করলো, এটাকে নিশ্চিহ্ন করার চেষ্টা করলো, কিভাবে আন্দোলন বেগবান হলো, কিভাবে সরকার সেটাকে দমন পীড়নের মাধ্যমে যখন দমনের চেষ্টা করলো, এটাকে নিশ্চিহ্ন করার চেষ্টা করলো, কিভাবে আন্দোলন বেগবান হলো। এবং কোটা পদ্ধতি বাতিলের ব্যাপারে তদানীন্তন প্রধানমন্ত্রী আসামি শেখ হাসিনা যে চাতুর্যপূর্ণ অবস্থান নিয়েছিলেন সেই ব্যাপারে তিনি বলেছেন যে আসলে তিনি বলেছেন যে রাগের মাথায় আমি বাতিল করেছি, অর্থাৎ তারা বুঝতে পারছিলেন যে কোটা পদ্ধতিকে আবার ফিরিয়ে আনা হবে। তখন তারা এই আন্দোলনটা কন্টিনিউ করতে চেষ্টা করেন। আন্দোলন চলাকালে যেভাবে নির্বিচার হত্যাকাণ্ড চালানো হয় তাতে ক্রমান্বয়ে আন্দোলন কিভাবে দানা বাঁধে সেই কথাগুলো তিনি বলেছেন। কিভাবে সমন্বয়কদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, কিভাবে তাদেরকে গোয়েন্দা সংস্থার মাধ্যমে চাপ দেওয়া হয়েছিল আন্দোলন প্রত্যাহার করার জন্য। সব শেষ পর্যায়ে শেখ হাসিনার সাথে তাদেরকে মিটিংয়ে বসানোর জন্য চাপ দেওয়া হয়েছিল, যেটা তারা অ্যাভয়েড করতে সক্ষম হয়েছিলেন। গোয়েন্দা সংস্থা এবং সরকারের চাপে তাদের ইচ্ছামতো স্টেটমেন্ট না দেওয়ার কারণে নাহিদ ইসলামকে অপহরণ করে আয়নাঘরে বন্দি রেখে তার উপর যে নির্মম নির্যাতন চালানো হয় সেটার বর্ণনা তিনি দিয়েছেন। কিভাবে তাকে রাস্তার মধ্যে জলসিঁড়ি প্রজেক্টের ওখানে ফেলে দেওয়া হয় সেই বর্ণনা তিনি দিয়েছেন। এবং বিশেষ করে 17, 18 জুলাই, 19 জুলাই যে নির্মম হত্যাযজ্ঞ হয়েছে সেগুলোর বর্ণনা তিনি দিয়েছেন। সর্বশেষে 3রা আগস্ট শহীদ মিনারে যে ছাত্র জমায়েত হয়েছিল, গণজমায়েত হয়েছিল, সেখানে তার বক্তৃতা দেওয়ার কথা তিনি বলেছেন। এবং শেষ পর্যন্ত 5ই আগস্টের যে কর্মসূচি, বিশেষ করে 4 আগস্ট রাত্রে তারা সারা দেশ থেকে লং মার্চ টু ঢাকা কর্মসূচি যেটা ঘোষণা করেন সেই ব্যাপারটা তারা কেন করতে বাধ্য হয়েছিলেন সেই প্রেক্ষাপটটা তিনি বর্ণনা করেছেন। এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে যাওয়া, অন্তর্বর্তী সরকার গঠনের যে প্রক্রিয়া, এই পর্যন্ত একজন প্রত্যক্ষদর্শী, একজন মূল সমন্বয়ক, একজন ভুক্তভোগী ভিকটিম হিসাবে তিনি যা কিছু বলেছেন সেটা এই মামলার প্রেক্ষাপট প্রতিষ্ঠার জন্য, এই মামলার বিষয়বস্তুর মধ্যে আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ তিনি ছিলেন ফোর ফ্রন্টের যোদ্ধা। তো আশা করছি এরপরে ওনার বক্তব্যের পরে আমরা আমাদের টেকনিক্যাল একজন এক্সপার্ট আছেন এবং আইও আছেন, হয়তো এর বাইরে ম্যাক্সিমাম আমরা চিন্তা করে দেখব না। সেটা আয়নাঘর ছিল ডিজিএফআই এর, যেটা প্রথমে আমাকে গুম করে সেখানে রাখা হয়েছিল। পরবর্তীতে ডিবি অফিসে আমাদের নানাভাবে আমাদেরকে নির্যাতন করা হয়েছে, মানসিক শারীরিকভাবে আমাদের অভিভাবকদেরকে হেনস্থা করা হয়েছে। এবং একটা পর্যায়ে তারা নারী সমন্বয়কদেরকে আরও গ্রেফতার করে আনার হুমকি দিয়েছে। এবং একটা পর্যায়ে তারা আমাদেরকে হুমকি দিয়ে জোরপূর্বক আমাদের দেশেই লিখিত বক্তব্যটি পাঠ করায়, মোবাইলে ভিডিওটি ধারণ করে পরে সেটি মিডিয়াতে ছড়িয়ে দেয়। এবং প্রধানমন্ত্রীর দপ্তরে আমাদেরকে নিয়ে যে আমরা সমঝোতা করেছি এরকম একটা দৃশ্য জনগণকে দেখাতে চেয়েছিল। আমরা তখন অনশন শুরু করি এবং বাইরে যেহেতু রিট হয়েছিল, আইনজীবীরা আন্দোলন করছিল, আমাদের শিক্ষকরা এবং সাধারণ মানুষ আন্দোলন করছিল আমাদের মুক্তির দাবিতে, সেই প্রেক্ষাপটে আমাদেরকে তখন ডিবি ছাড়তে বাধ্য হয় এবং ছেড়ে আমরা আমাদের অবস্থান তখন পরিষ্কার করেছিলাম। প্রথমে আমি তো পরবর্তীতে সরকারের দায়িত্ব থাকা অবস্থায় সে ডিজিএফআই হেডকোয়ার্টারে আয়নাঘরে আমি নিজে গিয়েছি। যেই রুমে আমাকে রাখা হয়েছিল আমি আইডেন্টিফাই করতে পেরেছিলাম। ফলে আমাকে গুম করা হয়েছিল। আমি যদি বেঁচে থাকতে চাই, অন্য সমন্বয়কদের যদি মুক্তি নিশ্চিত করতে চাই, তাহলে আমরা যাতে আন্দোলন থেকে সরে আসি, এই বিষয়টি তারা বারবার নিশ্চিত করতে চেয়েছিল যখন আন্দোলনটা গণ আন্দোলনের দিকে রূপ নেয় তখন থেকেই। ফলে আমার আদালতের কাছে এটাই প্রত্যাশা থাকবে যাতে এখানে যারাই এই ঘটনার সাথে জড়িত, আমি গতকালও যেটা বলেছি আজকেও পুনর্বক্তব্য করছি, পুলিশ, র্যাব, বিজেপি, সেনাবাহিনী, যত বাহিনীর যে সকল সদস্যরা এই হত্যাকাণ্ডে, নির্যাতনে, গুমে অংশগ্রহণ করেছে,
এবং যাদের নির্দেশনায় এগুলো সংঘটিত হয়েছে, শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ, তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয়, আমাদের এটাই প্রত্যাশা থাকবে, যাতে দেশবাসী, যারা আন্দোলনকারী, যারা আন্দোলনে হতাহত হয়েছে, তারা সবাই ন্যায় বিচার পায়। কিন্তু মিডিয়া, আমরা যেই প্রত্যাশা আমাদের ছিল, যদিও আমিও দায়িত্বে ছিলাম, সেই অনুযায়ী কিন্তু মিডিয়ার সংস্কার হয়নি এবং মিডিয়া এখনও নিয়ন্ত্রিত আমি মনে করি। মিডিয়া, ডিজিএফআই আগে যেভাবে মিডিয়া নিয়ন্ত্রণ করত, বিভিন্ন নিউজ প্রকাশ করত, এখনও সেই চর্চা রয়েছে। রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ রয়েছে, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ রয়েছে। আমি যেই সময়টুকু দায়িত্ব পেয়েছিলাম, আমি আমার পক্ষ থেকে গণমাধ্যম সংস্কার কমিশন করেছিলাম। তাদের দায়িত্ব ছিল এই পুরো বিষয়টাকে সংস্কার প্রস্তাবনা করে সরকারের মাধ্যমে এটা বাস্তবায়ন করা। আমরা মিনিস্ট্রি থেকে যে মামলাগুলো হয়েছিল সাংবাদিকদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, একটি কমিটি করা হয়েছিল যারা মামলাগুলো নিয়ে পর্যালোচনা করবে। আইন মন্ত্রণালয় সুপারিশ করবে, সাদাশি সুপারিশও করেছিল। বাকিটা আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল। যারা ফ্যাসিবাদের দোষর ছিল, যে সকল সংবাদ মাধ্যমের কর্মীরা, তাদেরকে বিচারের আওতায় আনে।